তুমিও জিতবে, ইউ ক্যান উইন, শিব প্যারা। ইউ ক্যান উইন এই বইটিতে টোটাল অধ্যায় আছে 8টি। প্রথমটি হচ্ছে মনোভাবের গুরুত্ব, ইম্পর্টেন্ট অফ অ্যাটিটিউড। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাফল্য। তৃতীয় অধ্যায় কর্মপ্রেরণা। 4 নম্বর অধ্যায় আত্মসম্মান বোধ। 5 নম্বর হচ্ছে ব্যক্তি বিষয়ে দক্ষতা। 6 নম্বর অবচেতন মন এবং অভ্যাস। 7 নম্বর লক্ষ্য নির্ধারণ করা। 8 নম্বর মূল্যবোধ ও কল্পনা প্রসূত পরিকল্পনা। আজকে আমরা পড়ব মনোভাবের গুরুত্ব, অধ্যায় 1, ইম্পর্টেন্স অফ অ্যাটিটিউড, অর্থাৎ মনোভাবের গুরুত্ব। এখানে টার্গেট হচ্ছে বিল্ডিং এ পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। তো আমি শ্যামল চন্দ্র ভৌমিক আছি আপনাদের সাথে। একজন লোক মেলায় লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিতে আকাশে উড়ে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখলো একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞেস করলো, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, ভেতরের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। মানুষের জীবনেও এই কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো মানসিকতা। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন কেন কোনো কোনো ব্যক্তি, সংস্থা বা দেশ অন্যদের তুলনায় বেশি সফল? এর প্রধান কোনো গূঢ় রহস্য নেই। সফল ব্যক্তির একটি নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত ফল লাভের জন্য চিন্তা ও কাজ করেন। তারা জানেন ফল লাভের লক্ষ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ। তারা আরো জানে তাকে কিভাবে গড়ে তুলে কাজে লাগাতে হয়। আমার বিশ্বাস যে কর্মীর গুণমানের উপর যে কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সাফল্য নির্ভর করে। আমি বিশ্বের প্রধান সংস্থাগুলিতে নিযুক্ত উচ্চ অধিকারীদের সঙ্গে কথা বলার সময় সবাইকে একটি প্রশ্ন করেছি, যদি আপনাকে একটি জাদুদণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে ব্যবসা উৎপাদনশীলতা ও লাভ বাড়াবার জন্য আপনি যে জিনিসটি পরিবর্তন চান, এই জিনিসটি কি? উত্তরে তারা সবাই এক বাক্যে বলেছেন যে সংস্থার কর্মরত ব্যক্তিদের মনোভাব যদি উন্নততর হয় তবে তারা সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হবে। ফলে সংস্থার অপচয় বন্ধ হবে, সংস্থার প্রতি আনুগত্য বাড়বে এবং সাধারণভাবে ওই সংস্থার কর্মতৎপরতা দৃষ্টান্ত স্থল হিসেবে পরিগণিত হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন, আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো এই যে মানুষ মনোভাবের পরিবর্তন ঘটিয়ে তার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে। অভিজ্ঞতার নিরিখে আমরা জানি মানব সম্পদই সমস্ত রকম উদ্যোগের সবচেয়ে মূল্যবান সম্পদ। মূলধন বা যন্ত্রপাতি ইত্যাদি থেকেও অনেক মূল্যবান। দুর্ভাগ্যক্রমে এই সম্পদের অপচয়ও অনেক বেশি। মানুষ আপনার মহত্তম সম্পদ কিংবা বৃহত্তম দায় হয়ে উঠতে পারে। পূর্ণ গুণসম্পন্ন মানুষ, টোটাল কোয়ালিটি পিপল। আমি একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি।
যেমন ক্রেতা সহায়তা, বিক্রয় দক্ষতা, বাণিজ্য বৃদ্ধির কৌশল সংক্রান্ত পরিকল্পনা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফলভাবে হবে না যদি না শিক্ষার্থীদের মান যথা উপযুক্ত হয়। উপযুক্ত গুণমান সম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে, আর সর্বোপরি আছে ইতিবাচক মনোভাব। আমার বক্তব্যের ভুল অর্থ করবেন না, নিঃসন্দেহে সমস্ত বিষয়ই প্রশিক্ষণ দরকার, কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত গুণমান সম্পন্ন শিক্ষার্থীর উপর। ক্রেতা পরিষেবার প্রশিক্ষণে শিক্ষার্থীদের বলা হয় প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তা অনুগ্রহ করে ধন্যবাদ ইত্যাদি কথাগুলো ব্যবহার করবে, মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে করমর্দন করবে। কিন্তু একজন মানুষ কতক্ষণ এইভাবে মৃদু হাসি হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃত সদিচ্ছা না থাকে? তাছাড়া ক্রেতারা শুকনো হাসির সার শুনতে বুঝতে পারবে। হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে। আসল কথা হচ্ছে বাইরের অবয়বের থেকে অন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অবয়বের অঙ্গ হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো অনায়াসে ব্যবহারের সঙ্গে একাত্ম হয়ে যায় যদি মনে কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে। ফরাসি দার্শনিক ব্লেইস প্যাসকেল একবার একজনকে বলেছিলেন, আপনার মতো আমার মেধা থাকলে আমি ভালো মানুষ হতে পারতাম। প্যাসকেল জবাব দেন, আগে ভালো মানুষ হন, তাহলে আপনি আমার মেধা পাবেন। ক্যালগরি টাওয়ারের নামে অট্টালিকার উচ্চতা ছিল ১৯০.৮ মিটার, ওজন ১০.৮৮৪ টন। এর প্রায় শতকরা ৬০ ভাগ, অর্থাৎ ৬,৩৪৯ টন মাটির নিচে আছে। উচ্চতম বাড়িগুলোর ভিত্তিকে এভাবেই সুদৃঢ় করতে হয়। সাফল্যকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে হয়। সাফল্যের ভিত্তি হচ্ছে মনোভাব। তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যের অবদান। Your attitude contribute to success. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে শতকরা ৮৫টি ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর শতকরা ১৫টি ক্ষেত্রে পায় অনেক তথ্য, সংখ্যা তত্ত্ব, জ্ঞান, বেশ চালাক চতুর বলে। শিক্ষা খাতে যে ব্যয় হয় তা বিপুল, এবং সেই শিক্ষা কেবল তথ্য ও সংখ্যা তত্ত্ব মুখস্থ করায়। এই শিক্ষা জীবনের অর্জনের সাফল্যের ক্ষেত্রে মাত্র শতকরা ১৫ ভাগ দায়ী। এই বইয়ের আলোচ্য বিষয় হলো বাকি শতকরা ৮৫ ভাগ সাফল্য। ইংরেজি ভাষায় অ্যাটিটিউড শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। ব্যক্তি জীবনে, জীবিকার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে জীবনের সব ক্ষেত্রেই এই অ্যাটিটিউড বা মনোভাবের বিশেষ গুরুত্ব আছে। কোনো প্রশাসক কি ভালো প্রশাসক হতে পারেন যদি তার উপযুক্ত দৃষ্টিভঙ্গি না থাকে? ছাত্র সুলভ মনোভাব না থাকলে একজন ছাত্র কি ভালো ছাত্র হতে পারে? পিতামাতা, শিক্ষক, মালিক, কর্মচারী ইত্যাদি প্রত্যেকের স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনের উপযোগী মনোভাব না থাকলে, যথাযথভাবে তাদের কর্তব্য করতে না পারেন, তাই যে জীবিকাই আপনি পছন্দ করেন না কেন, সাফল্যের ভিত্তি হচ্ছে আপনার মনোভাব বা দৃষ্টিভঙ্গি। হিরে ছড়ানো ক্ষেত। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সুখী কারণ তার যা ছিল তাতেই ছিল সন্তুষ্ট, আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন এক বিজ্ঞ ব্যক্তি তার কাছে হীরের মহিমা কীর্তন করে হীরার ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বুড়ো আঙ্গুলের আকারে একটি হীরে থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠোর আকারে একটি হীরে থাকে তবে সম্ভবত একটা দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন। কিন্তু সেই রাত্রে কৃষক আর ঘুমাতে পারলো না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তির বোধে পীড়িত। অতৃপ্ত বলেই সে অসুখী। পরের দিন থেকে কৃষক তার খামার বাড়ি বিক্রি করে
পরিবারকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে বেরিয়ে পড়লেন হীরের খোঁজে। সারা আফ্রিকা সন্ধান করে কোথাও হীরা পেলেন না। সারা ইউরোপ খুঁজলো, কিন্তু সেখানেও কিছু পেল না। যখন স্পেনে পৌঁছলো তখন সে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করলো। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল, সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট নদীতে উটকে জল খাওয়াচ্ছিলেন। নদীর ওপারে একটি পাথর টুকরো উপর সকালের রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রং ঝকমক করে উঠল। বসার ঘরের টেবিলের উপর পাথরটি বেশ ভালো দেখাবে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে বাড়ি নিয়ে গেল। সেদিন বিকেলে সেই বিজ্ঞ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের উপর চকমকে পাথরটি দেখে জিজ্ঞেস করলো, রাজু, রাজু কি ফিরে এসেছো? রাজু ছিল পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, না। কিন্তু এই কথা জিজ্ঞেস করেছেন কেন? বিজ্ঞ ব্যক্তিটি বললেন, ওই পাথরটি একটি হিরে, আমি হিরে চিনি। মালিক কিন্তু মানতে চাইলো না। সে বলল, না, এটি পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের পাথর আরো অনেক আছে। তারা দুজনেই কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলি হিরে। দেখা গেল সমস্ত ক্ষেত্রেই একের পর এক হিরে জুড়ে অজস্র হিরে আছে। এই গল্পে নীতি শিক্ষা কি? এই গল্পে 5টি শিক্ষা আমরা পাই। এক, হাতের কাছে সুযোগটি যথাযথভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একের পর এক বিস্তর হিরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছে সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। নদীর অপর পারের ঘাসকে অনেক সবুজ মনে হয়, দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে, তারা জানে না যে আর একজনের কাছে এই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে এই সুযোগটি পেলে। সুযোগ, সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই, তারা সুযোগ এসে যখন দরজা কড়া নাড়ে তখন আওয়াজ বলে বিরক্ত হয়। একই রকম সুযোগ দুইবার আসে না। পরবর্তী সুযোগ হয় বেশি ভালো কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না। একটি সুসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। আমি বিশ্বাস করি মানুষ সম্পর্কে একটি সুসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। মানুষ কেবল দুটো হাত বা দুটো পা নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মেধা, হৃদয় মিলিয়ে যে মানুষ সেই কাজ থেকে ঘরে ফিরে আসে। আমরা পারিবারিক সমস্যা কাজের জায়গায় নিয়ে যাই, আবার কাজের সমস্যা পারিবারিক জীবনে নিয়ে আসি। পারিবারিক সমস্যা মাথায় নিয়ে কাজের জায়গায় গেলে কি হয়? মানসিক চাপ বাড়ে, ফলে উৎপাদন ঘাটতি পড়ে। অন্যদিকে কাজের সমস্যা, অন্যান্য সামাজিক সমস্যা বিব্রত থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রে তার প্রভাব পড়ে। যে উপাদানগুলি মনোভাব নির্ধারণ করে। আমরা কি আমাদের মনোভাব নিয়ে জন্মাই, কিংবা জীবনের অভিজ্ঞতা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলি? কি কি উপাদান আমাদের মানসিকতা গঠন করে? পারস্পরিক অবস্থার ফলে কি কি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ঘটিত হয়? সেই দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন করা যায়? জীবনের গঠনশীল বছরগুলিতে আমাদের মানসিকতা নির্দিষ্ট আকার নিতে শুরু করে। প্রধানত 3টি উপাদান আমাদের মনোভাব গঠনে সাহায্য করে। সে 3টি হলো পরিবেশ, অভিজ্ঞতা, শিক্ষা। প্রত্যেকটিকে পৃথকভাবে মূল্যায়ন করা যায়। পরিবেশ। পরিবেশের মধ্যে পরিবার, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সমালোচনাকারী, সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক পরিমণ্ডল, ধর্মীয় উত্তরাধিকার পরিমণ্ডল, পরম্পরা, সংস্কার, সামাজিক পরিবেশ, সমসাময়িক রাজনৈতিক আবর্তন। এই সমস্ত মিলে একটি সাংস্কৃতিক বাতাবরণ সৃষ্টি করে। পরিবার, সংগঠন কিংবা স্বদেশ প্রত্যেকটিরই একটি বিশেষ সাংস্কৃতিক বাতাবরণ আছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রেতা, তত্ত্বাবধায়ক, ম্যানেজার, মালিক সকলে বেশ ভদ্র। আবার কোনো কোনো প্রতিষ্ঠান দেখা যাবে প্রত্যেকেই বেশ রূঢ়, অভদ্রজনিত। এক একটি পরিবারের বাচ্চা ও তাদের বাবা মা ভদ্র, বিবেচক, মার্জিত ব্যবহার অভ্যস্ত। আবার অন্য পরিবারে একে অন্যের সঙ্গে বিশ্রীভাবে ঝগড়া করে।
যেসব দেশে রাজনৈতিক বাতাবরণ পরিচ্ছন্ন এবং সরকার সৎভাবে পরিচালিত হয়, সে সমস্ত দেশে সাধারণত জনসাধারণ সৎ এবং অপরকে সাহায্য করতে উৎসুক এবং আইন মেনে চলতে অভ্যস্ত। এর উল্টোটাও ঠিক, অর্থাৎ যেখানে সরকার ভ্রষ্টাচারী, সেখানে একজন সৎ ব্যক্তি বিপদের সম্মুখীন হন। আবার যেখানে বাতাবরণ সৎ ও পরিচ্ছন্ন, সেখানে একজন ভ্রষ্টাচারে অসুবিধার সম্মুখীন হন। যেখানে একটি ইতিবাচক কাজের আবহাওয়া আছে, সেখানে একজন প্রান্তিক উৎপাদনকারী কর্মীর উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। আবার নেতিবাচক বাতাবরণে একজন সুদক্ষ কর্মীরও উৎপাদন ক্ষমতা কমে যায়। যে কোনো সংস্থার কর্মধারার আদর্শের উপর উপর থেকে নিচে প্রবাহিত হয়, নিচ থেকে উপরে নয়। মাঝে মাঝে সংস্থার কর্মকর্তাদের পিছনে ফিরে তাকিয়ে বিচার করা প্রয়োজন যে তারা সহকর্মীদের জন্য কি ধরনের কাজের আবহাওয়ার সৃষ্টি করেছে। একটি নেতিবাচক অবস্থার মধ্যে ইতিবাচক কর্ম উদ্যম সৃষ্টি করা দুঃসাধ্য। যেখানে আইন না মেনে চলাই নিয়ম হয়ে গেছে, সৎ নাগরিক যে ঠক জোচ্চোর চোর হয়ে উঠবে, তাতে কি আশ্চর্য। যে বাতাবরণের মধ্যে আমরা বাস করি, যা আমরা অন্যদের জন্য তৈরি করছি, তার মূল্যায়ন করা প্রয়োজন আছে। অভিজ্ঞতা, জীবনের নানা ঘটনার অভিজ্ঞতা এবং নানা মানুষের সঙ্গে সংস্রবের অভিজ্ঞতা আমাদের ব্যবহার পরিবর্তন ঘটে। কোনো ব্যক্তির সংস্পর্শে এসে আমাদের ইতিবাচক অভিজ্ঞতা হয়, তবে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। আবার অভিজ্ঞতা নেতিবাচক হলে দৃষ্টিভঙ্গিও হবে নেতিবাচক। শিক্ষা, এখানে আমি প্রথা অনুযায়ী শিক্ষা এবং স্কুল কলেজের বাইরে হাতে কলমে শিক্ষার কথা বলছি। কেবলমাত্র ডিগ্রির কথা নয়। জ্ঞানকে পরিকল্পনা মাফিক ও অভিজ্ঞতার নিরিখে প্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্যের নিশ্চিত করে। আমি ব্যাপক অর্থে শিক্ষার কথা বলছি। এই শিক্ষায় শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজন প্রকৃত শিক্ষকের প্রভাব চিরন্তন। বৃহৎ তরঙ্গ থেকে অজস্র ক্ষুদ্র তরঙ্গভঙ্গের মতো তার প্রভাব সদা বিস্তৃত, বস্তুতপক্ষে অপরিমেয়। আমরা তথ্যের ভারে আকণ্ঠ, নিমজ্জিত, কিন্তু জ্ঞান ও বিজ্ঞতার অভাবে তৃষ্ণার্ত। শিক্ষা কেবল জীবিকা অর্জনের পথ নির্দেশ করে না, কিভাবে জীবনযাপন করতে হয় তার শিক্ষাও দেয়। ইতিবাচক মনোভাব মানুষ কিভাবে চেনা যায়? হাউ ডু ইউ রিকগনাইজ পিপল উইথ এ পজিটিভ অ্যাটিটিউড? একজন মানুষ অসুস্থ না হলেই যেমন তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না, তেমনি নেতিবাচক মনোভাব না থাকলেও কেউ ইতিবাচক মনোভাব সম্পন্ন বলে চিহ্নিত করা যাবে না। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য সহজে নজরে পড়ে। তারা দয়ালু, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং নিরহংকার। তারা নিজেদের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে উচ্চ আশা পোষণ করে এবং সব কাজেই ইতিবাচক ফল প্রত্যাশা করেন। যাদের মনোভাব ইতিবাচক, তারা বারোমাসি ফলের মতো। তারা সব সময় সুস্বাদু এবং তাই তারা সব সময় স্বাগত। দ্য বেনিফিটস অফ এ পজিটিভ অ্যাটিটিউড। ইতিবাচক মনোভাবের সুবিধা, এই মনোভাবের সুফল অনেক এবং সহজে তা নজরেও পড়ে। অবশ্য যা সহজে নজরে পড়ে তা সহজে নজর এড়িয়েও যেতে পারে। যাই হোক, কয়েকটি সুবিধা উল্লেখ করা যায়। উৎপাদনশীলতা বাড়ায়, সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ সৃষ্টি করে, সমস্যা সমাধানে সাহায্য করে, কাজের উৎকর্ষতা বাড়ায়, সৌহার্দ্যপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে, আনুগত্যের মনোভাব তৈরি করে, মুনাফা বাড়ায়, কর্মচারী মালিক ও ক্রেতাদের মধ্যে সম্পর্কের উন্নতি করে, মানসিক চাপ কমায়, সমাজের সহায়ক সদস্য হতে সাহায্য করে, একটি প্রসন্ন ব্যক্তিসম্পন্ন মানুষ হিসেবে সমাজে পরিচিত হতে সাহায্য করে। নেতিবাচক মনোভাবের ফলাফল, জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং অনেক সময় আমাদের নেতিবাচক মনোভাবই সবচেয়ে বড় বাধার সৃষ্টি করে। এই মনোভাবের ফলে বন্ধুত্ব ও চাকরি রক্ষা করা কিংবা সামাজিক দাম্পত্য সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে ওঠে। এরূপ মনোভাবের ফলে তিক্ততার সৃষ্টি হয়, ক্ষোভ
এবং অসহিষ্ণুতার সৃষ্টি হয়, জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে, অসুস্থতার শিকার হতে হয়, নিজের ও ঘনিষ্ঠদের উপর মানসিক চাপ পড়ে, পরিবারের মধ্যে কর্মস্থলে এমন একটি নেতিবাচক আবহাওয়া সৃষ্টি করে যা কারোর পক্ষে মঙ্গলদায়ক নয়। এরূপ মনোভাব ধীরে ধীরে শুধু ঘনিষ্ঠদের সংক্রামিত করে না, পরবর্তী প্রজন্মেরও মধ্যে সঞ্চারিত হয়। ইতিবাচক মনোভাব গঠনের পদ্ধতি: বাল্যকালে সারা জীবনের জন্য মানুষ গঠন সম্পন্ন হয়ে যায়। সবচেয়ে ভালো হয় যদি সেই বছরগুলিতে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা যায়। কিন্তু এর অর্থ এই নয় যে ঘটনাচক্রে যদি বাল্যকালে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে তবে সারা জীবন বহন করে চলতে হবে। এইরূপ মনোভাব পরিবর্তন করা যায়, কিন্তু তা খুব সহজসাধ্য নয়। কিভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হয়? যে আদর্শগুলি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে সেই সম্পর্কে অবহিত হওয়া, ইতিবাচক মনোভাব অর্জন করার আকাঙ্ক্ষা, আদর্শগুলি সার্থকভাবে অনুসরণের জন্য সুশৃঙ্খল বোধ এবং নিষ্ঠার অনুশীলন প্রয়োজন। বয়স্ক ব্যক্তিরা নিজেরাই ইতিবাচক মনোভাব গঠন করতে পারেন, এ দায় নিজেদেরকেই নিতে হবে। অনেক সময় ব্যর্থতার জন্য আমরা অপরকে বা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাকে দায়ী করি, কিন্তু এরূপ না করে একটি বিশ্লেষণধর্মী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার। প্রত্যেকদিন প্রাতঃকালে আমাদের মনোভাবটি তৈরি করে নেওয়া সম্ভব। বয়স্ক ব্যক্তি হিসেবে আমাদের কাজের ও ব্যবহারের দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত। নর্থক মনোভাবের ব্যক্তিরা তাদের ব্যর্থতার জন্য বিশ্বসুদ্ধ সবাইকে, তাদের মাতা পিতা, স্ত্রী, শিক্ষক, সরকার, অর্থনীতিকে দোষারোপ করেন। মনকে অতীতের বন্ধন থেকে মুক্তি দিতে হবে, পুরনো ধুলো ঝেড়ে ফেলে জীবনের মূল ধারায় প্রত্যাবর্তন দরকার। সব স্বপ্নকে সংহত করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে। যেগুলি সৎ, সত্য এবং মহৎ সেই সমস্ত ইতিবাচক বিষয়গুলি সম্পর্কে চিন্তা করে করতে করতেই মনের ইতিবাচক দিকটি সমৃদ্ধ হবে। যদি আমরা এই ধরনের মানসিকতা গঠন করতে চাই, তা স্থায়ী করতে চাই, তবে সচেতনভাবে নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুশীলন করা দরকার। প্রথম পদ্ধতি: চেঞ্জ ফোকাস, লুক ফর দ্য পজিটিভ। লক্ষ্যের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে ইতিবাচক গুণের খোঁজ করা। জীবনের সমস্ত ইতিবাচক বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার। কোনো ব্যক্তির জীবনে কিংবা কোনো বিশেষ অবস্থায় যে উপাদান ও গুণগুলি কল্যাণকর সেগুলোর প্রতি নজর দেওয়া উচিত। নেতিবাচক মানসিকতা কেবলমাত্র ত্রুটিগুলোই দেখতে অভ্যস্ত হয়ে যায়, ফলে দোষগুলি দেখা হয়, কল্যাণকর দিকটি নজরে আসে না। দোষ দেখাই যাদের স্বভাব তারা স্বর্গেরও ত্রুটি বের করতে পারে। বেশিরভাগ মানুষই যা দেখতে ইচ্ছে করেন তাই বড় করে দেখেন। যদি তারা মানুষের মধ্যে বন্ধুত্ব, আনন্দ এবং অন্যান্য ইতিবাচক গুণগুলি খোঁজ করেন তবে তাই পাবেন। আর যদি তাদের মধ্যে বিষাদ, উদাসীনতা দেখতে চান তবে তাও পাবেন। মানুষের মধ্যে ভালো মন্দ দুই আছে, তাই স্মরণ রাখা দরকার যে ইতিবাচক গুণগুলি খোঁজ করা এবং প্রাধান্য দেওয়া অর্থ এই নয় যে ত্রুটিগুলোকে অগ্রাহ্য করা। সোনার খোঁজে অ্যান্ড্রু কার্নেগি নামে একজন স্কট বাল্য বয়সে আমেরিকা আসে, নানান ধরনের কুৎসর কাজ করতে শুরু করেন। তিনি জীবনে শেষ করেন আমেরিকায় একজন বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী হিসেবে। একসময় 43 জন কোটিপতি তার সংস্থার কাজ করতেন। কয়েক দশক আগেও $1 কোটি বিপুল ঐশ্বর্য হিসেবে বিবেচিত হতো, আজও তা কিছু কম ঐশ্বর্য নয়। দৈনিক ব্যক্তি একদিন কার্নেগিকে জিজ্ঞেস করলেন তিনি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন। অ্যান্ড্রু কার্নেগি জবাব দিলেন, মানুষ নিয়ে কারবার করা যেন সোনার জন্য মাটি খোঁড়ার মতো। 1 আউন্স সোনার জন্য টনের পর টন মাটি কাটতে এবং সরাতে হয়, কিন্তু সোনাই খোঁজা হয়, মাটি নয়। আসল কথা হচ্ছে আমাদের নজর কোনটার উপর। নজরটা সোনার উপর থাকুক, মাটির উপর নয়। মানুষের মধ্যে যদি দোষ ত্রুটি খোঁজা হয় তবে মাটির মতো তা অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে আপনি কি খুঁজছেন? অ্যান্ড্রু কার্নেগির জবাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সব অবস্থাতে প্রত্যেক মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিক থাকে। অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণগুলি সন্ধান করতে হয়, কারণ তা সহজে নজরে আসে না।
তাছাড়া আমরা অন্য মানুষের ত্রুটি দেখতে এত অভ্যস্ত যে ভালো দিকটি সাধারণভাবে আমাদের কাছে আসে না নজরে। সব মানুষেরই কিছু ইতিবাচক দিক আছে। এই কথার দৃষ্টান্ত হিসেবে একজন বলেছিলেন যে একটি বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে দুইবার সঠিক সময় দেখিয়ে দেয়। স্মরণ রাখা প্রয়োজন, যখন আপনি সোনার খোঁজ করেন তখন 1 আউন্স সোনার জন্য আপনাকে টনের পর টন মাটি সরাতে হয়, কিন্তু আপনি খোঁজেন সোনায় মাটি না। নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সবসময় সমালোচনা করবে। কিছু লোক আছেন যারা পক্ষ বিপক্ষ বিচার না করে সব সময় সমালোচনা করে, সমালোচনাই তাদের জীবিকা, সমালোচনা তাদের জীবন। তারা প্রায় বিজয়ী লক্ষ্য ও একাগ্রতা নিয়ে সমালোচনা করেন। প্রতিটি মানুষের মধ্যে প্রত্যেক অবস্থায় তারা কিছু ত্রুটি খুঁজে বের করবেন এবং বিশ্বশুদ্ধ সবাইকে ত্রুটির জন্য দোষারোপ করবেন। এই ধরনের মানুষকে বলা হয় শক্তি শোষক। তারা সমস্ত শক্তি শোষণ করে নেয়। এরা ক্যাফেটেরিয়াতে গিয়ে ক্লান্তি অপসারণের নামে 20 কাপ চা কফি গলৎকরণ করে, মনের সুখে ধূমপান করেন এবং অজস্র নিন্দামন্ডা করেন। তারা শুধু নিজেদের মধ্যে না, আশেপাশে থাকেন সবার মধ্যে একটা চাপা উত্তেজনতা সৃষ্টি করেন। প্রকৃতপক্ষে ছোঁয়াচে রোগের ন্যায় তারা এই নর্থক বাণী বহন করেন এবং এমন একটি পরিবেশ সৃষ্টি করেন যেখানে কেবল নেতিবাচক ফলই পাওয়া যায়। হতাশাবাদী কাকে বলে? যারা নিজেদের হতাশার কথা বলতে না পারলে অসুখী হন, যারা নিজের প্রকৃত অবস্থা ভালো হলে খারাপ বলে ভাবতে অভ্যস্ত, যারা জীবনের অনেকটা সময় অভিযোগ করে কাটিয়ে দেন, যারা ভালো আহ আলো নিভিয়ে দিয়ে পরীক্ষা করেন অন্ধকার কতটা গভীর, যারা জীবনের আয়নায় সর্বদাই ছিঁড়ে অনুসন্ধান করেন, যারা বিছানায়, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে শোনার পর বিছানায় ঘুমানো বন্ধ করে দিয়েছে, যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্বাস্থ্যের আনন্দ উপভোগ করতে পারে না, যারা সব সময় খারাপ অবস্থার আশঙ্কা করেন এবং সমস্ত ঘটনাকেই গুরুতর খারাপ করে তোলেন, যারা রসগোল্লার ছিদ্রগুলি দেখতে অন্য কিছুই দেখেন না, যারা মনে করেন সূর্য কেবল ছায়ার সৃষ্টি করে, যারা শুধুমাত্র দুঃখের হিসেব করেন, সুখের কথা ভুলে যান, যারা জানেন যে কঠিন শ্রম কারোর কোনো ক্ষতি করে না কিন্তু বিশ্বাস করেন কোথাও ঝুঁকি নেওয়া ঠিক না। আশাবাদী কারা? আশাবাদী কি? কয়েকটি কথায় আশাবাদীর পরিচয় দেওয়া যেতে পারে। মানসিক দিক থেকে এতদূর হবেন যে মনের শান্তি কোনোভাবেই বিঘ্নিত হবে না। প্রত্যেকের স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির কথা বলবে। কথাবার্তায় বন্ধুদের মনে এই বিশ্বাস জন্মাবেন যে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু শক্তি আছে। প্রত্যেকের বিষয়ে উজ্জ্বল দিকটাই দেখার চেষ্টা করবেন। কেবল শ্রেষ্ঠদের বিষয় চিন্তা করবেন, শ্রেষ্ঠ সংস্থার জন্য কাজ করবেন এবং সবচেয়ে ভালো ফল প্রত্যাশা করবেন। নিজের সাফল্যও তেমনি উৎসাহ দেখাবেন। অতীতের বিচ্যুতি ভুলে গিয়ে ভবিষ্যতের সাফল্যের চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য থাকবে স্মিত হাসি। নিজেকে উন্নত করার জন্য এত সময় ব্যয় করবেন যেন অপরের সমালোচনা করার জন্য সময় অবশিষ্ট না থাকে। এত বড় হবেন যেন উদ্বেগ, দুশ্চিন্তা কাবু করতে না পারে। এমন মহান হবেন যেন ক্রোধ বশীভূত করতে না পারে। দ্বিতীয় পদ্ধতি, কাজ এখনই শেষ করার অভ্যাস আয়ত্ত করুন। মেক এ হ্যাবিট অফ ডুইং ইট নাও। জীবনের কোনো না কোনো সময় আমরা দীর্ঘসূত্রিতার শিকার হয়েছি, এর ফলে পস্তাতে হয়েছে। দীর্ঘসূত্রিতা নেতিবাচক মনোভাবের জন্ম দেয়। প্রকৃতপক্ষে পরিশ্রম করে কাজটি শেষ করতে যত না ক্লান্তি আসে, দীর্ঘসূত্রিতার অভ্যাস তার থেকে বেশি ক্লান্ত করে। একটি সুনিষ্পন্ন কাজ মনকে দেয় সম্পূর্ণতার তৃপ্তি এবং কর্ম উদ্যম, আর অসমাপ্ত কাজ একটি ছিদ্রযুক্ত জলধারের মতো সমস্ত কর্মশক্তিকে নিঃশেষিত করে দেয়। একটি ইতিবাচক মানসিকতা গঠন করতে এবং বজায় রাখতে বর্তমানের মধ্যে বাছার এবং হাতের কাজগুলি এখনই করার অভ্যাস করতে হবে। চাঁদের আলোয় মধুর আলস্যে সে দিয়েছে নিদ্রা, সূর্যের উত্তাপ সে উপভোগ করেছে সমস্ত দেহ দিয়ে। কিছু কাজ করতে হবে এই ভেবে ভেবে সে বেঁচেছে সারা জীবন। মৃত্যু যখন এসে দরজায় দাঁড়ালো তখন কিছুই করা আর হয়ে ওঠেনি। যখন আমি বড় হব, ছোট্ট ছেলেটি বাল্যকালে ভাবে যে বড় হলে আমি এইভাবে কাজ করব এবং সুখী হব। যখন বড় হলো তখন ভাবলো কলেজের পাঠটা শেষ করে
এই কাজ করব এবং সুখী হব। কলেজের পাঠ শেষ করে ভাবলো এবার একটা চাকরি পাই, তারপর বেশ কিছু কাজ করব। চাকরি যখন পেল তখন ভাবলো এবার বিয়ে করি, তারপর অন্য ভালো কাজে হাত দেবে। কিন্তু বিয়ের পরও যখন কিছুই করতে পারলো না তখন ভাবলো বাচ্চাদের লেখাপড়া শেষ হোক, তারপর দেখা যাবে। শেষ পর্যন্ত অবসর নেওয়ার পর দেখলো জীবন কখন তার চোখের সামনে দিয়ে বয়ে চলে গেল, সে কাজ আর কিছুই করতে পারেনি। খুব বড় বড় কথা বলে অনেকে দীর্ঘসূত্রটাকে আড়াল করার চেষ্টা করে। কাজ শেষ না হওয়ার অজুহাত হিসেবে বলেন আমি বিশ্লেষণ করে দেখছি। 6 মাস পরেও দেখা যায় সেই বিশ্লেষণ চলছে, তখনও শেষ হয়নি। এটা এক ধরনের রোগ যাকে বলা হয় বিশ্লেষণের পক্ষাঘাত। এরা কখনো কাজে সফল হবে না। আরেক দল আছে যারা বলে আমি তৈরি হচ্ছি, 6 মাস পর সে একই উত্তর, তৈরি হচ্ছে। এদের রোগকে বলা হয় অজুহাতম্বর। সব সময় কাজ না করার অজুহাত দেখিয়ে কাজ এড়িয়ে যান। জীবনটাকে অভিনয়ের আগে ড্রেস রিহার্সাল নয়। যে জীবন দর্শনে আপনি বিশ্বাস করুন না কেন, জীবন খেলায় জীবনের এই খেলায় আমাদের হাতে মাত্র একটি গুলি আছে। এই খেলার বাজি অনেক বেশি, বাজি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। কোথায় এবং কখন, এই প্রশ্নের উত্তরে বলা যায় এখনই এবং এখন, এখানেই এখন। বর্তমান সময়কে সম্পূর্ণরূপে ব্যবহার করা প্রয়োজন। এর অর্থ অবশ্য এই নয় যে ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রয়োজন নেই। সে প্রয়োজন অবশ্যই আছে। যদি বর্তমানকে যথাযথভাবে কাজে লাগানো যায় তবেই স্বাভাবিকভাবে তাই হবে ভবিষ্যতের জন্য বীজ বপন করা। তৃতীয় পদ্ধতি, কৃতজ্ঞ হওয়ার মানসিকতা। ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। জীবনে যা প্রসাদ লাভ করেছেন তার হিসেব করুন, কেবল দুঃখ কষ্টের নয়। সময় মতো গোলাপের সুবাস গ্রহণ করুন। কেউ কেউ দুর্ঘটনায় বা অসুখে অন্ধ হয়ে গেলে $10 লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু কোন সুস্থ মানুষ কি $10 লক্ষ পাওয়ার লোভে অন্ধ হতে চাইবেন? অনেকে চাইবেন না। আমাদের যা নেই তা নিয়ে আমাদের অভিযোগ এত সোচ্চার যে আমাদের যা আছে তার দিকে নজর দিতে পারেনি। বস্তুতপক্ষে আমরা যা পেয়েছি তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। দুঃখ কষ্ট নয়, সুখের হিসাব করুন। এই মন্তব্যের অর্থ এই নয় যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট হয়ে নিশ্চিত হয়ে বসে থাকা। এর অর্থ করলে বুঝতে হবে যে আপনি আমার বক্তব্য ঠিক বুঝতে পারেননি, কিংবা আমার বক্তব্যের অংশ তো গ্রহণ করেছে। কিভাবে আপন আপন মানসিকতা অনুযায়ী বক্তব্যকে গ্রহণ করা হয় তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। একজন ডাক্তারকে অতিথি বক্তা হিসেবে একদল সুরাসক্ত মানুষের সবাই বক্তৃতা দিতে আহ্বান করা হলো। সুরাসক্ত মানুষের স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর তা প্রমাণ করার জন্য তিনি একটি জোরালো পরীক্ষা করে বক্তব্যটি সকলকে বোঝাতে চেয়েছে। দুইটি পাত্রে একটি জল, অপরটিতে নির্ভেজাল মদ দিয়ে প্রথমে জলের পাত্রে একটি কেঁচো ছেড়ে দেওয়া হলো। কেঁচোটি বেশ নড়ে চড়ে বেড়াতে লাগলো। তারপর সেটি তুলে নির্ভেজাল মদের পাত্রে রাখে। প্রায় সঙ্গে সঙ্গে কেঁচোটি টুকরো টুকরো হয়ে পাত্রের মদের সঙ্গে মিশে গেল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন মদ আমাদের শরীরের কতটা ক্ষতি করে। তিনি শ্রোতাদের জিজ্ঞেস করলেন এই পরীক্ষা দ্বারা কি প্রমাণ হলো? পেছন থেকে সুরাসক্তদের একজন বললেন মদ খেলে পাকস্থলীতে কেঁচো হবে না। অবশ্যই এটি ডাক্তারের প্রতিপাদ্য বিষয় ছিল না, কিন্তু শ্রোতাদের মধ্যে কেউ কেউ তাদের নিজের নিজের মানসিকতা প্রবণতার অনুযায়ী অর্থ করে দিয়েছে। এইভাবে অনেকে পূর্ব নির্ধারিত চিন্তার প্রভাবে প্রকৃত বক্তব্যকে গ্রহণ করতে পারেন না। জীবনে অনেক প্রাপ্তি লুকোনো সম্পদের মতো, তাদের প্রকৃত মূল্য আমরা জানি না। এগুলি বড় করে দেখা উচিত, দুঃখ কষ্টকে নয়। চতুর্থ পদ্ধতি, ক্রমাগত শিক্ষা গ্রহণের মনোভাব তৈরি। গেট ইনটু এ কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রাম। শিক্ষা সম্পর্কে একটি ভুল ধারণা নিরসন দরকার। অনেকে মনে করেন আমরা স্কুল কলেজে শিক্ষা লাভ করে শিক্ষিত হই। পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনারে যোগ দিতে গিয়ে আমি শ্রোতাদের প্রায় জিজ্ঞেস করি আপনারা কি স্কুল কলেজের প্রকৃত শিক্ষা লাভ করেছেন? এই বিষয়ে সবাই একমত যে কেউ কেউ প্রকৃত শিক্ষা লাভ করলেও বেশিরভাগই সেই শিক্ষা পায়নি। স্কুল কলেজের তথ্যপূর্ণ অনেক শিক্ষা পায়, কিন্তু শিক্ষার অনেকটাই বাকি থাকে। শিক্ষায় তথ্য, ঘটনাবলী ইত্যাদি জানার খুবই প্রয়োজন, কিন্তু তাতে শিক্ষা সম্পূর্ণ হয় না। আমাদের শিক্ষার সত্য অর্থ জানা দরকার।
বুদ্ধিগত শিক্ষা আমাদের মস্তিষ্ককে উর্বর করে, মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয় ভিত্তিকে সমৃদ্ধ করে। বস্তুতপক্ষে যে শিক্ষা আমাদের হৃদয়কে সুশিক্ষিত করে না, সে শিক্ষা বিফল। আমাদের পরিবার, সমাজ, কর্মস্থলের উপযোগী চরিত্র গঠনের জন্য নীতিবোধ ও দায়িত্ববোধের মতো মৌলিক গুণাবলী গঠন করে সেই শিক্ষার একান্ত প্রয়োজন। আমরা কেবল ডিগ্রির মানদণ্ডে মাপা শিক্ষা চাই না, আমরা চাই মূল্যবোধের শিক্ষা। জোরের সঙ্গে বলা যায় যে ব্যক্তি নীতিবোধের শিক্ষায় শিক্ষিত, তার খুব উচ্চ ডিগ্রিধারী অথচ নির্বোধ বর্জিত ব্যক্তির থেকে জীবনে উন্নতি করার সম্ভাবনা অনেক বেশি। চরিত্র গঠন এবং নীতি ও মূল্যবোধের শিক্ষা যে সময় বাচ্চারা বড় হয়ে ওঠে সেই সময় দেওয়া ভালো, কারণ তখন বাচ্চাদের মনে কোনো পূর্ব নির্ধারিত ধারণা থাকে না। শিক্ষা সবসময় শুভ বিচার বুদ্ধিকে জাগ্রত করে না। একজন ব্যক্তি রাস্তার ধারে সস্তা খাবার হটডগ বিক্রি করতেন। সে ছিল অশিক্ষিত, তাই খবরের কাগজ পড়তো না, কানে কম শুনতো, তাই রেডিও শুনতো না, চোখের দৃষ্টি কম, তাই টেলিভিশনও দেখতো না, কিন্তু উৎসাহী হয়ে উৎসাহের সঙ্গে হটডগ বিক্রি করতো। বিক্রি বেশ ভালো লাভ, ব্যবসা বেড়ে যায়। কলেজ থেকে পাশ করা গ্রাজুয়েট ছেলের সঙ্গে যোগ দিল। তারপর সেই সমস্যা আশ্চর্য ঘটনা ঘটলো। বাবা, তুমি কি জানো দেশে এখন অর্থনৈতিক মন্দা চলছে, যার ফলে আমাদের ব্যবসা মার খাবে? বাবা বলল, আমি তো জানি না। ছেলে বলল, আন্তর্জাতিক অবস্থা গুরুতর, অভ্যন্তরীণ অবস্থা আরো খারাপ। আগামী দিনের খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লোকটি ভাবলো ছেলে কলেজে পড়ে, খবর কাগজ পড়ে, রেডিও শুনে, হ্যাঁ, সে অনেক কিছুই জানে, তার উপদেশ অগ্রাহ্য করা ঠিক হবে না। এই ভেবে সে পরের দিন রুটি এবং মাংসের অর্ডার কমিয়ে দিল, দোকানের বোর্ড খুলে নিল। ব্যবসায় তার আগ্রহ কমে গেল, সঙ্গে সঙ্গে খদ্দেরও কমে গেল, হটডগের চাহিদা কমে গেল। বাবা তখন ছেলেকে বলল, তুমি ঠিক বলেছো, আমরা এখন অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছি। তুমি যথাসময়ে আমাদেরকে সাবধান করে দিয়েছিলে বলে আমি খুশি। এই গল্পের নীতি উপদেশটি কি? অনেক সময় আমরা মেধা এবং সুবিবেচনার মধ্যে ভেদাভেদ নির্ধারণ করতে পারি না। মেধা এবং সুবিবেচনা, কেউ কেউ খুব মেধাবী কিন্তু বিচার বিবেচনা করার ক্ষমতার অভাব দেখা যায়। যত্নের সঙ্গে উপদেষ্টা নির্বাচন করা উচিত, নিজের বিচার বুদ্ধি সর্বক্ষেত্রে ব্যবহার করা উচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া মানুষ সফল হতে পারে যদি তার নিম্নলিখিত গুণাবলী থাকে: চরিত্র, দায়বদ্ধতা, দৃঢ় বিশ্বাস, সৌজন্যবোধ এবং সাহস। দুর্ভাগ্যের কথা, অনেকে জ্ঞানের দিক থেকে চলন্ত বিশ্বকোষ, কিন্তু কার্যক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। মেধা হচ্ছে দ্রুত শেখার ক্ষমতা, শিক্ষাকে দ্রুত কাজে লাগানোর দক্ষতাকে বলে সক্ষমতা। শিক্ষাকে দ্রুত কাজে লাগানোর দক্ষতাকে বলে সক্ষমতা, শিক্ষাকে দ্রুত কাজে লাগানোর দক্ষতাকে বলে সক্ষমতা। যে বিষয়ে শিক্ষা নেওয়া হয়েছে তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার আকাঙ্ক্ষা এবং ক্ষমতা যদি থাকে, তবেই তাকে বলে যোগ্যতা। যে বিষয়ে শিক্ষা নেওয়া হয়েছে তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা যদি থাকে, তবেই তাকে বলে যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যার সাহায্যে দক্ষ মানুষ আরো যোগ্য হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রথম কর্তব্য হচ্ছে ছাত্রদের জ্ঞান অর্জনে সহায়তা করা, ব্যবসা বাণিজ্য শিক্ষা দেওয়া নয়। চরিত্র গঠনের উৎসাহ দেওয়া কৌশলগত শিক্ষা নয়। বনের প্রতিভা জন্তু একটি স্কুল খুলে মনস্থ করলো। স্কুলের ছাত্র হিসেবে এলো একটি পাখি, একটি কাঠবেড়াল, একটি কুকুর, একটি খরগোশ, আর একটি মানসিক প্রতিবন্ধী বানমা। স্কুলের পরিচালক বর্গ ঠিক করলো যে স্কুলের শিক্ষাসূচি হবে বহুমুখী, সব ছাত্রকে সব বিষয় নিতে হবে। শিক্ষাসূচির মধ্যে ছিল আকাশে ওড়া, গাছে চড়া, সাঁতার কাটা, মাটি খোঁড়া ইত্যাদি। সব ছাত্রকে সব বিষয় নিতে হবে। পাখি ভালোভাবে উঠতে পারে বলে উঠতে সে প্রথম, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে ঠোঁট গেল ভেঙে, ডানা গেল মুচড়ে, ফলে ওড়াতে ও তার দক্ষতা কমে গেল। সব মিলিয়ে সে পেল তৃতীয়। কাঠবিড়ালি গাছে চড়তে সবসময় প্রথম, কিন্তু সাঁতারে ফেল। কুকুর স্কুলে ভর্তি হলো না, স্কুলের জন্য চাঁদাও দিল না, উল্টো ঘেউ ঘেউ করে পাঠ্য তালিকায় স্থান দেওয়ার দাবিতে পরিচালক মন্ডলীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। মাটি খোঁড়াতে খরগোশ প্রথম, কিন্তু গাছে চড়ার তার সমস্যা। কয়েকবার চড়ার চেষ্টা করতে গিয়ে গাছ থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে সে মাটি খোঁড়াও ভালো করতে পারছিল না, ফলে সব মিলে সে হলো তৃতীয়। এদিকে মানসিক প্রতিবন্ধী বানমাস সব বিষয় মাঝারি, ফলে সব বিষয় মিলে সে হলো প্রথম। পরিচালক মন্ডলী খুশি, কারণ একটি বহুমুখী শিক্ষা ব্যবস্থা প্রত্যেক ছাত্র ব্যাপক বিষয়ভিত্তিক শিক্ষা পেয়েছে। কিন্তু
বহুমুখী শিক্ষার প্রকৃত অর্থ হলো ছাত্রদের যে যে বিষয়ে দক্ষ সেটিকে স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণের প্রবণতা আছে তাকে ক্ষুণ্ণ না করে সেই বিষয়কে দক্ষতা আরো উন্নতি করে জীবন সংগ্রামের জন্য প্রস্তুত করা। আমাদের সকলেরই কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে। হামিং বার্ড খুব ছোট পাখি, 1 আউন্সের 10 ভাগের 1 ভাগ মাত্র ওজন, কিন্তু দেহ এত নমনীয় যে সে খুব জটিল ভাবে প্রতি সেকেন্ডে 75 বার পাখা সঞ্চালন করতে পারে। ফলে হামিং বার্ডের ফুলের উপর উড়ে মধু পান করতে, কিন্তু সোজা আকাশে উঠতে, বাতাসে ভেসে বেড়াতে কিংবা লাফিয়ে মাটির উপর বেড়াতে পারে না। 300 পাউন্ড ওজনের উট পাখিদের মধ্যে বৃহত্তম, কিন্তু উঠতে পারে না, কিন্তু এদের পা এত শক্ত যে ঘন্টায় 50 মাইল বেগে দৌড়াতে পারে, এক পদক্ষেপ 12 থেকে 15 ফুট। আজকে এই পর্যন্তই।